ছাত্রলীগের সভাপতি ওইখান থেকে আক্রমণ করে কয়েকজনকে নিয়ে এসে গুলি ছুটতেছিল, তখন আমার পিছনে এসে দুইটা গুলি লাগে। তো কোটা সংস্কার আন্দোলন যখন প্রথম দিক দিয়ে শেখ হাসিনা বাতিল করে, তখন আমরা 4-5 জনের একটা ব্যানার নিয়ে গরুদল কলেজের মাঠে দাঁড়িয়েছিলাম। তখন অনেকে এটা দেখে হাসি ঠাট্টা করেছিল যে এই 5-6 জন আন্দোলন করে এটা কি হবে। তখন আমরা অনেকটাই হতাশ হয়েছিলাম। তারপরেও আশায় বুক বেঁধেছিলাম যে এই 5 জন হয়তো একদিন 5,000 হবে, 50,000 হবে। তো এই আশা থেকেই কিন্তু আমরা আন্দোলনটা চালিয়ে যাওয়ার একটা স্পিড পাই, আন্দোলনটা চালিয়ে যাওয়া শুরু করি। তারপর যখন ঈদ চলে আসে, ঈদের পরে আবার দ্বিতীয়বার 7ই জুলাই আমরা আবার সবাই একটা আলোচনা করে গরুদল কলেজের মাঠে একটা আন্দোলন এখান থেকে কিভাবে দাঁড় করা যায় এটা নিয়ে সবাই আলোচনা করে এখানে আমরা জড়ো হই। তো 7ই জুলাই আমরা আন্দোলনটা গরুদল কলেজ মাঠ থেকে বের হয়ে পৌরসভার মোড় দিয়ে আটটা বাজার পার হয়ে কালীবাড়ি মোড়ে এসে আমরা এখানে রাস্তা ব্লক করে এখানে অবস্থান কর্মসূচি পালন করি। বিভিন্ন স্লোগান এবং ছাত্র জনতা, প্রায় স্কুল কলেজের অনেক শিক্ষার্থীরা অনেকে এখানে সশরীরে উপস্থিত হন এবং এখানে প্রায় আমরা অনেকক্ষণ আমরা অবস্থান কর্মসূচি পালন করি। তারপরে আবার এখান থেকে আমরা পুরাতন স্টেডিয়াম হয়ে বটতলা মোড় হয়ে আবার গরুদল কলেজের মাঠে গিয়ে আমরা মিছিলটা শেষ করি। ধারাবাহিকভাবে এভাবে আমাদের আন্দোলনটা চলতে থাকে। বাংলা ব্লকেট কর্মসূচি পালন করি বরফুল মোড়ে, এবং তার আগে আবার যে গরুদল কলেজ মাঠ থেকে মহিলা কলেজ মাঠের কাছে একটা আন্দোলন নিয়ে যাই। এভাবেই আমরা কিন্তু বিভিন্ন ধাপে ধাপে আন্দোলনগুলা চলমান থাকে। তো আস্তে আস্তে আন্দোলনটা বড় হতে থাকে, সবাই সশরীরে উপস্থিত হতে থাকে। উপস্থিতি হওয়ার পর দেখা যায় আন্দোলনটা বিশাল আকার ধারণ করে। পুলিশের হয়রানি বলতে গেলে প্রথম যেটা আমার সম্মুখীন হতে হয়েছিল ওটা হচ্ছে ওই মিছিল নিয়ে বটতলা থেকে যাওয়ার পরে ছাত্রলীগের সভাপতি ওইখান থেকে আক্রমণ করে কয়েকজনকে নিয়ে এসে আমাদের উপর। তো ওইখানে ডিল দিয়ে দুপাশ থেকে ডিল মঞ্চরা হয়। আন্দোলন মানে এভাবেই এইখানেই প্রথম স্পৃহাটা আরো সবার মধ্যে জাগ্রত হয়। তো এখানে আন্দোলন করতে গিয়ে আমার এখনো যে দুইটা বিষয় আমার মনে পড়ে, মানে দাগ লেগে আছে। এটা হচ্ছে আমার এলাকায় আমার টাকাটা কষ্টকর হয়ে যাচ্ছিল। আমার দেখা যাচ্ছে এলাকার কিছু দুষ্কৃতকারীরা আমার আব্বুকে ফোন দিত, আমাকে ফোন দিত, বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে বলতো এই যে পুলিশ আসতেছে, পালা পালা। তো আমি কিন্তু ঘরে থাকতে পারতাম না, পালিয়ে যেতে হতো। তো এরকম হয়েছে যে আমি একটা কয়েল নিয়ে গেছি, কয়েল নিয়ে গিয়ে সারা রাত বন্ধের মধ্যে কয়েল জ্বালিয়ে বসে রয়েছি। ফজরে আজান দেওয়ার পরে বাসায় এসে ঘুমাইছি, আবার 9টার সময় উঠে শহরে চলে আসছি আন্দোলন করার জন্য। এই বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে 3ই আগস্ট। ওটা হচ্ছে যখন আমি বাইরে থেকে ঢুকলাম, প্রায় সময় 10টার মতো বাজে, গুলি ছুটতেছিল, তখন আমার পিছনে এসে দুইটা গুলি লাগে। আবার হচ্ছে আমার সাথে, ওইটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার সাথে যে ছেলেটা ছিল তার চোখের মধ্যে যায় গুলি একটা লাগে। তো তাৎক্ষণিক আমারটার চাইতে ওরটা বেশি গুরুত্ব। ওর চোখ দিয়ে যখন রক্ত পড়তেছিল আমি তো তখন অনেকটাই হয়ে গেছি। তারপর ওকে নিয়ে আমি ব্যস্ত হয়ে যাই, বিভিন্ন পানি এনে তার চোখটা কিভাবে এই সমস্যা সারানো যায়, কি হয়েছে ডাক্তারের কাছে নেওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা, এটা নিয়ে মানে অনেকটাই ইয়েতে ছিলাম। এই জিনিসগুলো আমার খুব মানে এখনো মনে পড়ে যে চোখের সামনে এত ভয়াবহ জিনিস। ওই 3ই আগস্টে আবার দেখলাম যে পরবর্তীতে 4ই আগস্ট শহরে ওপেন গোলাগুলি, চোখের সামনে লাশ পড়ে আছে মরে, মানে ধরতে পারতেছি না, গিয়ে দৌড়ে কাছে যেতে পারতেছি না, পুলিশ গুলি করতেছে অনবরত। এটা হচ্ছে যখন 4 তারিখ আমরা কিশোরগঞ্জ থেকে আন্দোলন করে যাই, আমার সাথে আরেকটা ছেলে ছিল, তার জামাগুলা রক্তে ভিজা ছিল একদম। রিক্সা দিয়ে তাকে নিয়ে যাচ্ছি, যাওয়ার পথে আমি ফোন টিপতে টিপতে যখন জানলাম যে লং মার্চ হচ্ছে পরশু নয়, আগামীকালকেই। তো আগামীকালকেই তো আমরা শুনলাম, যখন অনেকটাই আশাহত হলাম যে আগামীকালকে হয়তো একটা কিছু রায় হয়ে যাবে। মনে হচ্ছিল যে 4 তারিখে কিশোরগঞ্জ স্বাধীন হয়ে গেছে, 5 তারিখে সারা দেশ স্বাধীন হবে। তারপরে আমরা
5 তারিখ আসলো, টিভির সামনে বসে আছি, নেট নাই, টিভির সামনে বসে আছি যে কি হয় এটা শোনার জন্য। তো 11টার সময় খবর আসলো যে টিভিতে দেখলাম যে জাতির উদ্দেশ্য ভাষণ দিবে সেনাপ্রধানে। তো সেনাপ্রধানে ভাষণ দিবে, ওইখানে আবার আমার এক ছোট ভাইয়ের আত্মীয় ওইখানে চাকরি করতো, শেখ হাসিনার ওই আশেপাশেই থাকতো। তো ও কি করলো, আমাদেরকে একটার দিকে আমাকে একটা ছবি দিল যে ভাই হাসিনা তো পালাইছে। এটা বিশ্বাস হচ্ছিল না, ছবি দিছে ভাই, এই দেখেন ছবি, হেলিকপ্টার উঠতেছে। তখন বলতেছে আনুষ্ঠানিকভাবে ওই সময় এখনো টিভিতে আসে নাই যে হাসিনা পালিয়ে গেছে কিংবা পালিয়ে যাবে। রাষ্ট্রপ্রধান সেনাপ্রধানও টাইম শুধু লেট করতেছে যে এখন না 1 ঘন্টা পরে আসবে জাতীয় উদ্দেশ্য ভাষণ দেওয়ার জন্য, এই লেট করতেছে, এই ভিতর দিয়ে সে পালিয়ে যাচ্ছে। এই ছবি আমার কাছে আসে। তারপর তো অনেকটাই অবাক, বিশ্বাস হচ্ছিল না, নিজেকেই যেন কেমন একটা অন্যরকম ফিল হচ্ছিল। তাৎক্ষণিক মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে আবার রাজপথে আসি, সেনাবাহিনী করলে সেনাবাহিনীর সাথে তখন একটা আস্তে আস্তে সবার মধ্যে ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা পালাইছে। তখন তো একটা খুশির আমেজ, আনন্দের আমেজ সারা কিশোরগঞ্জ জুড়ে। সেনাবাহিনীদেরকে নিয়ে আমরা, সেনাবাহিনী মাইকিং করতেছে সবাইকে সামনে থাকার জন্য, আমরাও আনন্দ উল্লাস করতেছি, স্লোগান দিচ্ছি।